অন্ধ রাজকুমারীর হাজবেন্ড টাকার লোভে তার নিজের স্ত্রীকে হত্যা করে, কিন্তু পরদিনই রহস্যজনকভাবে মেয়েটি জীবিত হয়ে যায়, কারণ মেয়েটির শরীরে ঢুকেছিল অন্য একজনের অতৃপ্ত আত্মা। পুনরায় জীবিত হওয়ার পরে মেয়েটির চোখ ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সে এটা কাউকে বুঝতে দেয় না, যার কারণে তার সামনে একে একে সমস্ত সত্য উন্মোচন হতে থাকে। তার হাজবেন্ড কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল, এমনকি তার মা বাবাও তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল, এই সব কিছু বুঝতে পারে। মৃত রাজকন্যা ছিল সহজ সরল এবং নম্র স্বভাবের, কিন্তু তার ভেতরে আত্মা প্রবেশের পর থেকেই তার চরিত্র একদম উল্টো হয়ে যায়। যখন সে নিজের এবং রাজকন্যার প্রতিশোধ নিতে শুরু করে, তখন তারই কথিত যমজ ভাই তার সব সময় পাশে থাকে। একসময় তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এই ভাই বোনের ভালোবাসার সম্পর্ক কি পূর্ণতা পাবে? আর শেষ পর্যন্ত কি তারা নিজেদের প্রতিশোধ নিতে পারবে, নাকি আবারও রাজকুমারের ষড়যন্ত্রের শিকার হতে হবে? তো চলুন শুরু করা যাক সাহসী একটা মেয়ের প্রতিশোধের গল্প। ড্রামার শুরুতেই লু ঝাও নামের একটা মেয়েকে দেখি। সে অনেক উঁচু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছিল, আর তার বোন এবং স্বামীর দিকে তাকিয়ে মনে মনে বলছিল, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, আমি কিছুতেই তোমাদেরকে সফল হতে দেব না। মনে রেখো, মৃত্যুর পরেও একটা জীবন আছে, অবশ্যই তোমাদেরকে এই সব কিছুর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এটা বলেই মেয়েটি উঁচু থেকে পড়ে মারা যায়। এখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। এটা হলো এই রাজ্যের তৃতীয় রাজকুমার প্রিন্স চু, আর এই মেয়েটির নাম হলো লিউ। তারা দুজন একসঙ্গে রোমান্স করছিল। কিছুক্ষণ পরেই সেখানে একটা রাজকুমারী চলে আসে। তাকে দেখে তো তারা দুজনে অনেক ঘাবড়ে যায়। এই মেয়েটির নাম হলো লু ঝাও। সে প্রিন্স চু এর ওয়াইফ। সে চোখে দেখতে পায় না, কারণ সে অন্ধ। এজন্য সে তাদের কুকীর্তি দেখতে পায়নি। নিজের হাজবেন্ডের জন্য সে অনেক ভালোবেসে কিছু স্ন্যাক্স তৈরি করে নিয়ে এসেছে। যখন সে এটা ভালোবেসে রাজকুমারকে খাওয়াতে চায়, তখন লিউ হিংসে করে তার হাতে গলন্ত মোম ঢেলে দেয়। যেহেতু সে চোখে দেখতে পায় না, তাই সে মনে করে এটা কোনো দুর্ঘটনা। যাই হোক, এখানে সে তার হাজবেন্ডকে একটা গুড নিউজ দেয়। সে তার হাজবেন্ডকে জানায় যে সে প্রেগনেন্ট। এটা শুনে রাজকুমার যেমন অবাক হয়, পাশে থাকা মেয়েটি তো অনেক বেশি রেগে যাচ্ছিল। তারপরেও রাজকুমার অনেক খুশি হওয়ার ভান করে। সে তাকে রেস্ট নিতে বলে। এজন্য যখন সে তাকে ঘরে এগিয়ে দিতে চাইছিল, লু ঝাওয়ের মনে হচ্ছিল আশেপাশে কেউ আছে, কিন্তু তার হাজবেন্ড তাকে বলে এটা তার ভুল। এসব কিছু বলে বুঝিয়ে শুনিয়ে তাকে এগিয়ে দেয়। এদিকে একটা হ্যান্ডসাম এবং শক্তিশালী ছেলেকে দেখি। তার নাম হলো জিয়াও রেন। সে এই রাজ্যের অফিসিয়াল এবং গার্ডের কাজে আছে। এই লোকটা তাদের রাজ্য থেকে অস্ত্র পাচার করছিল, এজন্য সে ওই লোককে ধরে মেরে ফেলে, আর সেই সব অস্ত্র পুড়িয়ে ফেলে। এরপরে সে জিয়াও জিনের সঙ্গে গিয়ে দেখা করে। এই মেয়েটি হলো সেক্ট মাস্টার এবং তার বোন। জিয়াও রেন তাকে খবর নিয়ে এসে দিলে সে এগুলো চেক করে দেখতে পায় প্রিন্স চু এর মহলে তাদের 3 জন লোককে পাঠানো হয়েছে। তাদের কেউ আর ফিরে আসেনি। আর প্রিন্স চু অনেক রকম ইলিগাল কাজের সঙ্গে জড়িত আছে। যেহেতু তাকে তারা বাইরে থেকে ধরতে পারছে না, প্রিন্স চু অনেক চালাক। এজন্য তারা সিদ্ধান্ত নেয় এরপরে তার ঘরের ভেতরের মানুষকে দিয়েই তারা কাজ শুরু করবে। এখানে জিয়াও রেনের প্রতি একটা কেয়ার আমরা দেখতে পাই। অন্যদিকে লু ঝাওয়ের হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়। সে পুরো ঘরে তার হাজবেন্ডকে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আসলে তার সামনে লিউ চাকু হাতে দাঁড়িয়েছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না। যখন সে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ে, তখন লিউ এর এত হিংসে হয়, সে তাকে এবং তার পেটে থাকা বাচ্চাকে সহ্য করতে পারে না। সে তাকে মেরে ফেলতে চায়। তখনই সেখানে প্রিন্স চু এসে তাকে চড় মারে, আর দূরে নিয়ে গিয়ে তাকে বলে এখনো সময় হয়নি তাকে মেরে ফেলার। লু ঝাওয়ের 18 বছর বয়স পর্যন্ত তারা অপেক্ষা করছিল, কারণ তার 18 বছর বয়স পূর্ণ হলে প্রিন্স চু লু ঝাওয়ের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। সে আসলে তার ওয়াইফকে ভালোবাসে না, সে ভালোবাসে লিউকে। সে শুধুমাত্র সম্পত্তির লোভেই তার সঙ্গে আছে। কিন্তু লিউ আর এসব কিছু সহ্য করতে পারছিল না। সে তার সতীন চাইছিল না। সে প্রিন্সকে বলছিল তাকে বিয়ে করে নিতে। তখন প্রিন্স তাকে আর কয়েক মাস ধৈর্য ধারণ করতে বলে। এখনই এসব কিছু করলে তারা ধরা পড়ে যাবে, আর তাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। একবার তারা সাকসেসফুল হতে পারলে লিউকে একদম রাজরানী করে রাখবে। এটা শুনে তো লিউ অনেক খুশি হয়ে যায়। একই সাথে তাকে খুশি করার জন্য লিউকে নিয়ে সে অন্য রুমে চলে যায়। লু ঝাওয়ের যখন ঘুম ভাঙে, তখন সে মনে করে পাশে তার হাজবেন্ড আছে, কিন্তু তাকে স্পর্শ করে অদ্ভুত লাগে। তখনই সেখানে প্রিন্স চু চলে আসে। সে তাকে সান্ত্বনা দিয়ে ভয় পেতে বারণ করে। কেন যেন লু এর মন অনেক বেশি কু ডাকছিল, কিন্তু প্রিন্স তাকে সান্ত্বনা দিয়ে বলে কোনো কিছু হবে না, আমি তোমার পাশে আছি, তুমি ঘুমিয়ে পড়ো। এদিকে জিয়াও রেন অস্ত্র পাচারকারীদেরকে ধরতে গিয়ে তাদের কবলে পড়ে। তখনই সেখানে তার বোন জিয়াও জিন আসে। সে ওই লোককে আঘাত করে তার ভাইকে বাঁচিয়ে নেয়। এরপরে সে ওই লোককে জেরা করে বলে তারা এসব অবৈধ অস্ত্র পাচার করে কার কাছে বিক্রি করে। প্রাণের ভয় লোকটা বলে দেয় যে সে এসব কিছু চু রাজ্যে বিক্রি করে, তবে কারা এসব নেয় তা সে জানে না। এসব কিছু জানার পরে সেক্ট মাস্টার জিয়াও জিন ঠিক করে সে গিয়ে চু রাজ্যের রাজকন্যার সঙ্গে কথা বলবে। এদিকে প্রিন্স চু তার ওয়াইফ এবং তার শালিকাকে সঙ্গে করে নিয়ে প্রার্থনা করার জন্য বৌদ্ধ মন্দিরে যায়। সেখানে লিউ একটা টোকেনের উপরে কিছু একটা লিখে তার বোনকে দেয় আর বলে এটার জন্য প্রার্থনা করতে। প্রিন্স চু এটা দেখে একটু রেগে গেলেও তাকে কিছুই বলে না। এখন তারা দুজন লু ঝাওকে প্রার্থনা করার সুযোগ করে দিয়ে সেখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে জুনটিয়ান
জুনটিয়ান সেক্টর লিডার জিয়াও জিন আসে। তার পরিচয় শুনে লু ঝাও বেশ বিরক্ত হয়। জিন তখন সেখানে রাখা অ্যামুলেটে একটা লেখা দেখতে পায়। সে তাকে বলে, তুমি তো দেখছি শুধু চোখ থেকে নয় বরং মন থেকেও অন্ধ হয়ে গিয়েছো। সে তার হাজবেন্ডের বিরুদ্ধে অস্ত্রোপচারের অভিযোগ করলে লু ঝাও অনেক রেগে যায়। তখন জিয়াও তাকে বলে, তুমি কি জানো 4 বছর আগে তোমার চোখ কেন অন্ধ হয়েছিল? কারণ তোমার যে ছোট বোন আছে সে 4 বছর আগে আমাদের ওই দিক থেকেই অন্ধ হওয়ার একটা পয়জন কিনেছিল, যে বিষ তোমার উপরে ব্যবহার করে তোমাকে অন্ধ করে দেওয়া হয়েছে, যেন তুমি তোমার হাজবেন্ড আর তোমার ছোট বোনের রোমান্স দেখতে না পারো। তখন তো সে আরো বেশি রেগে যায় আর বলে এসব উল্টোপাল্টা কথা না বলতে। জিন তখন তাকে সে অ্যামুলেট ছুঁড়ে দিয়ে বলে, তাহলে তুমি নিজেই এটা প্রমাণ করে নিও যে এই অ্যামুলেটে তোমার বোন কি লিখে দিয়েছে। লু ঝাও তাকে জিজ্ঞাসা করে সে এখানে আসলে কি জন্য এসেছে। জিন বলে সে আসলে তার সঙ্গে কোঅপারেট করতে এসেছে। আজ থেকে সে তাকে প্রিন্স চু এর আসল রূপ দেখাতে সাহায্য করবে, আর এর বদলে লু ঝাও যেন ওই প্রাসাদের গুপ্তচর হিসেবে তার সঙ্গে কাজ করে। প্রথমে তো সে রাজি হতে চাইছিল না। তখন জিন তার হাতে একটা ঔষধ দিয়ে বলে, এটা তাদের জুনটিয়ান সেক্টরের বিশেষ একটা ঔষধ। এটা যদি সে খায় তাহলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সে আর অন্ধ থাকবে না। এমনকি 3 দিন পর্যন্ত তার শরীরে কোনো রকম বিষ কাজ করবে না। এবার সে তাকে একটা অর্কিড টোকেন দেয় আর বলে, এটা তাদের জুনটিয়ান সেক্টরের পরিচয়। যদি কখনো লু ঝাওয়ের কোনো সাহায্যের প্রয়োজন হয় অথবা সব সত্যিটা নিজের চোখে দেখার পরে যদি সে তার সঙ্গে কাজ করতে চায় এবং প্রতিশোধ নিতে চায়, তাহলে যেন এটার মাধ্যমে সে তার সঙ্গে দেখা করে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। লু ঝাও তখন তার বাড়িতে ফিরে তার সার্ভেন্টকে জিজ্ঞাসা করে এই অ্যামুলেটে কি লেখা আছে। তখন তার সার্ভেন্ট অনেক ভয় পেয়ে বলে, এই অ্যামুলেটে লেখা আছে অনেক ভয়ানক মৃত্যু দাও আমাকে, কিন্তু আপনি এটা কেন প্রার্থনা করেছেন? এসব কিছু শুনে তো তার অনেক কষ্ট লাগে। সে তার সার্ভেন্টকে সেই ঔষধ দিয়ে বলে ডাক্তারের কাছে থেকে চেক করিয়ে আনতে যে এই ঔষধ আসলেই কাজ করবে কিনা। অন্যদিকে জিয়াও রেন আর জিনকে দেখি। রেন অনেক আহত ছিল, এজন্য জিন তার কেয়ার করছিল। জিন কিছুদিনের জন্য একটা মিশনে যাবে, এজন্য সে তার ভাইকে বলে সে যেন নিজের খেয়াল রাখে। মিশন থেকে 3 দিন পরে ফিরে এসে সে যেন দেখে তার ভাই সুস্থ হয়ে গিয়েছে। আর একই সাথে সে তাকে লু ঝাওয়ের ব্যাপারটাও বলে আর বলে এই 3 দিন সে যেন লু ঝাওয়ের দিকে একটু খেয়াল রাখে। এখানে তাদের দুজনের একে অন্যের প্রতি ফিলিংস স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, কিন্তু দুনিয়ার চোখে যেহেতু তারা দুইজন ভাই বোন ছিল এজন্য তারা চাইলেও কাছাকাছি আসতে পারে না। জিয়াও জিন এখন তার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। পরদিন সকালে লু ঝাওয়ের সার্ভেন্ট এসে জানায় যে মেডিসিন সে চেক করতে দিয়েছিল ওইটা আসলে বিভিন্ন ধরনের পয়জনকে রিমুভ করে, একই সাথে এটা চোখের রোগ সারাতেও সাহায্য করে। এটা শুনে তার জিনের কথা মনে পড়ে। জিন তাকে বলেছিল একবার এই ঔষধ খেয়েই দেখো, তুমি তোমার চোখে সব সত্যিটা দেখতে পাবে। এখন সে ওই মেডিসিন গিলে ফেলে। মেডিসিন খাওয়া মাত্রই সে সবকিছু দেখতে পাচ্ছিল, এজন্য সে আর তার সার্ভেন্ট দুজনই অনেক খুশি হয়ে যায়। লু ঝাও এখন তার হাতে থাকা অ্যামুলেট দেখে অনেক রেগে যায়। এদিকে দুইজন লাভ বার্ডস নির্লজ্জভাবে রোমান্স করেই চলেছে, মানে তারা দুজন যখনই এক জায়গায় হয় রোমান্স না করে থাকতেই পারে না। লিউ প্রিন্স চুকে বলছিল সে যদি তার বোনকে বিয়ে না করতো তাহলে এত ঝামেলাই হতো না, তারা দুজন ভালোভাবে থাকতে পারতো। ওই লু ঝাওয়ের জন্যই তারা চাইলেও এক হতে পারছে না, কারণ তার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত প্রিন্স চু কোনো সম্পত্তি পাবে না। তার তো মনে হয় লু ঝাওকে একদম টুকরো টুকরো করে কেটে ফেলতে, আর এখন সে প্রেগনেন্ট। সে তার ওই বাচ্চাকে একদমই সহ্য করতে পারছে না। প্রিন্স চু তখন তাকে আদর করে বলে, তুমি একদম টেনশন করো না, আর মাত্র কয়েকটা দিন, আর তাছাড়াও তুমি তো তাকে অন্ধ করেছিলে। এত কিছুর পরেও কি তোমার প্রতিশোধের জ্বালা মিটছে না? কয়েক মাস পরে যখন সে 18 বছরের হয়ে যাবে তখন আমি সবকিছু পেয়ে যাব, আর তোমার এত ধৈর্যের ফলও তুমি পাবে। লিগালি সে আমার ওয়াইফ হলেও আমার চোখে তুমি আমার ওয়াইফ। দূর থেকে লু ঝাও এই সবকিছু দেখে ফেলে আর শুনে ফেলে। সে নিজের কান্না আটকাতে পারে না। দৌড়ে সে নিজের প্রাসাদে চলে যায় আর প্রচন্ড কান্না করতে থাকে। এক নিমিষেই তার সমস্ত সুন্দর স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। এখন সে কাঁদতে কাঁদতে তার সার্ভেন্টকে নিজের হেয়ারপিন দিয়ে বলে সে যেন তার বাবাকে গিয়ে খবর দেয় যে সে বিপদে আছে, আর সে যা যা দেখেছে এই সবকিছু বলতে বলে। এটা বলেই সে জিনের কাছে থেকে সাহায্য নেওয়ার জন্য চলে যায়। তখনই সেখানে প্রিন্স চু চলে আসে। সে বুঝতে পারে একটু আগে তার যে সন্দেহ হয়েছিল যে আশেপাশে কেউ আছে সেটা আর কেউ নয় বরং তার ওয়াইফ। লু ঝাও যখন জিনের কাছে থেকে সাহায্য চাওয়ার জন্য যাচ্ছিল তখনই সে দেখতে পায় জিয়াও জিন মারা গিয়েছে। তার ডেড বডি জিয়াও রেন সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এখন সে কার কাছে সাহায্য চাইবে? সে আশাহত হয়ে পড়ে। তাই সে আর কোনো উপায় না পেয়ে তার বাবা মায়ের কাছে চলে যায়। এটা ছিল তার সৎ মা আর এটা ছিল তার আসল বাবা। সে তার বাবার কাছে সাহায্য চায় আর সবকিছু খুলে বলে। তখন তো তার বাবা অনেক রেগে যায় আর বলে এটা তো খুবই খারাপ হয়েছে। এসব আলোচনা করতে করতেই সেখানে প্রিন্স চু আর লিউ চলে আসে। তখনই এক পলকে সমস্ত গেম উল্টে যায়। তার বাবা লিউকে চর মারে এই জন্য কারণ লু ঝাও তাদের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, কিন্তু এটা তারা বুঝতেই পারেনি। এখানে তারা সবাই আসলে রাজকুমার এবং লিউ এর পক্ষে ছিল। প্রিন্স চু এখন তাকে বলে ভালোই ভালোই তোমার
সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স লেটার দিয়ে দিব, তুমি প্রাণে বেঁচে যাবে, নয়তো যত বেশি দেরি করবে তোমারই ক্ষতি হবে। তার সার্ভেন্ট তাকে বারবার বলছিল এই সম্পত্তি এই লোকটাকে দিও না, এটা তোমার দাদা তোমাকে দিয়েছিল। তখন রাজকুমার তার চোখের সামনে তার প্রিয় সার্ভেন্টকে মেরে ফেলে। তখন সে প্রচুর কান্না করতে থাকে, তার বাবার কাছে থেকে সাহায্য চায়, কিন্তু সে দেখতে পায় তারা 4 জন একই দলে ছিল, কেউ তাকে সাহায্য করে না। এখন তার হাজবেন্ড এবং তার বোন মিলে তাকে প্রত্যেকদিন টর্চার করতে শুরু করে, যতক্ষণ না সে তার সমস্ত সম্পত্তি রাজকুমার চুয়ের নামে লিখে দেয়। এবার রাজকুমার চু তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে, তোমার ভেতরে থাকা বাচ্চাটার কথা একবার ভাবো, তুমি সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিলে আমি তোমার বাচ্চার খেয়াল রাখবো, তার সমস্ত ভরণ পোষণ দেব, বাচ্চাটার কথা মাথায় রেখে অন্তত নিজের প্রাণ বাঁচাও। তখন সে রাজি হয়ে যায়, কিন্তু যখন সে দলিলে স্বাক্ষর করতে যায় তখন সে রাজকুমারকে আঘাত করার চেষ্টা করলে রাজকুমারও তাকে আঘাত করে। তখনই তার পেটে আঘাত লাগার কারণে সেখানেই তার মিসক্যারেজ হয়ে যায়। পরদিন সকালে তার ছোট বোন তাকে সাজিয়ে দিচ্ছিল আর চর মারছিল। সে তাকে বলছিল আজকে লু পরিবারের সদস্যরা এখানে ঘুরতে আসবে, এমনকি রাজ্যের বিভিন্ন বড় বড় প্রভাবশালী লোকেরাও আসবে, তাদের সামনে সুন্দরভাবে থাকবে। অন্যদিকে জিয়াওরেনকে দেখতে পাই, তার বোন জিন মারা গিয়েছিল। জিনকে সে অনেক ভালোবাসে, দুনিয়ার চোখে তারা ভাই বোন হলেও তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। সে জিনের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে প্রতিজ্ঞা করে। এরপরে একটা তাওয়িস্টকে ডাকে। এখানে তারা এক ধরনের রিচুয়াল করছিল, যার মাধ্যমে জিনের আত্মা সে ডাকতে পারবে এবং তার বডিতে ফিরিয়ে দিতে পারবে। এটার জন্য তাকে নিজের রক্ত বিসর্জন করতে হবে, এমনকি এমনটাও হতে পারে তার আত্মাকে ডাকার সময় সে মারাও যেতে পারে। কিন্তু জিয়াওরেন কোনো কিছুই ভাবে না, সে শুধুমাত্র জিনকে বাঁচাতে চাইছিল। এদিকে প্রিন্স চুয়ের আমন্ত্রণে রাজ্যের সব গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিল। আসলে আজকে লু ঝাওয়ের 18তম জন্মদিন। এই জন্মদিনে তাদের সবাইকে দাওয়াত করা হয়েছিল। সেখানে লু ঝাও আর লিউ দুইজনই চলে আসে। সবাইকে দেখে প্রিন্সেস সবার সামনে প্রিন্স চুয়ের ব্যাপারে বলতে শুরু করে। আজকের দিনে যেহেতু প্রিন্স চু তার সমস্ত সম্পত্তি লুট করে নিতে চায়, এজন্য সে তাদের সবার কাছে সাহায্য চায়। কিন্তু সে অনেক অবাক হয়ে যায় এটা দেখে যে তারা সবাই প্রিন্স চুয়ের দলেই ছিল, কেউ তাকে সাহায্য করে না, বরং তার উপরে হাসে। তখন প্রিন্স চু আর লিউ তার কাছে আসে, তারা তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়, কারণ যেহেতু আজকে তার 18তম জন্মদিন, তাই এমনিতেই সে তার সম্পত্তির ভাগিদার হয়ে যাবে। লু ঝাও তখন তার উপরে হেসে বলে, তুমি এটা জানো যে আমার 18তম জন্মদিনে সমস্ত সম্পত্তির মালিক তুমি হয়ে যাবে, কিন্তু তুমি এটা জানো না যে আমি যদি আমার 18তম জন্মদিনে মারা যাই তাহলে আমার সমস্ত সম্পত্তি রাজ্যের কোষাগারে চলে যাবে এবং এতিমদের কাছে দান হয়ে যাবে। এটা শুনে চু তাকে আর আঘাত করে না, কিন্তু লু ঝাও সেখানে থেকে দৌড়ে পালাতে থাকে। সে উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে আর মারা যাওয়ার আগে তাকে অভিশাপ দিয়ে বলে, তোমরা আমাকে যতটা কষ্ট এবং আঘাত দিয়েছো, আমি চাই তোমাদের মৃত্যু ঠিক ততটাই খারাপ ভাবে হোক। এটা বলেই সে উপরে থেকে পড়ে মারা যায় আর সেখানে উপস্থিত সবার প্ল্যান একদম নষ্ট হয়ে যায়। এদিকে জিয়াওরেন যখন জিনের আত্মাকে সফলভাবে ডেকে নিয়ে আসতে সক্ষম হয়, তখনই সেই আত্মা তার শরীরে না গিয়ে অন্যদিকে চলে যায়। এটা দেখে তো সে প্রচন্ড রেগে সেই তাওয়িস্টকে আঘাত করে বসে। তখন সেই তাওয়িস্ট বলে আসলে তার আত্মা এসেছে, কিন্তু সেক্ট মাস্টারের সঙ্গে নিশ্চয়ই কোনো আত্মা কানেক্টেড আছে, তার মতো হয়তো একই সিচুয়েশনে অন্য কেউ পড়েছে, যে কারণে তার আত্মাকে ডেকেছে, তাই তার আত্মা সেক্ট মাস্টারের শরীরে না গিয়ে ওই ব্যক্তির শরীরে চলে গিয়েছে। আর এটা হওয়ার কারণে সেক্ট মাস্টার তার সমস্ত স্মৃতি ভুলে যাবে। তখন রেন ভীষণ রেগে তাকে আঘাত করে বলে, তাকে আমি কোথায় খুঁজে পাবো, এক্ষুনি বল। তখন সেই লোকটা বলে, যার শরীরে তার আত্মা প্রবেশ করেছে তার শরীরে রক্ত লাল রঙের অর্কিড ফুল দেখা যাবে, আর এই চিহ্ন সে তার কাঁধে খুঁজে পাবে। এভাবে যদি সে তাকে খোঁজে তাহলে অবশ্যই খুঁজে পাবে। এসব কিছু শোনার পরে জিয়াওরেনের মন খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা লু ঝাওয়ের শরীরে দেখতে পাই তার শরীরে সেই অর্কিডের ফুলের চিহ্ন এঁকে যায়। এর মানে তার শরীরে এখন সেক্ট মাস্টার জিয়াওজিনের আত্মা প্রবেশ করে গিয়েছে। পরদিন সকালে জিয়াওরেনের একটা লোক এসে বলে, আজকে এই শহরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। চু রাজ্যের প্রিন্সেস লু ঝাও অনেক উপরে থেকে পড়ে যাওয়ার পরেও সে মারা যায়নি, বেঁচে গিয়েছে। এটা শুনে জিয়াওরেনের গতকালকের কথা মনে পড়ে। সে ভাবতে থাকে তাহলে তার বোনের আত্মা হয়তো সেই মেয়ের শরীরেও প্রবেশ করতে পারে। এদিকে লিউ যখন জানতে পারে লু ঝাও এখনো মারা যায়নি, তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে এত আঘাত পাওয়ার পরেও সে কিভাবে মরল না। এখন আমরা জিয়াওজিনের আত্মাকে দেখতে পাই। যেহেতু সে লু ঝাওয়ের শরীরে প্রবেশ করেছিল, তাই লু ঝাওয়ের আত্মা বিলীন হওয়ার আগে তাকে বলে যায়, এখন থেকে তুমি আমার মতো করে বাঁচবে, আর তোমাকে মনে রাখতে হবে আমার সকল কষ্টের প্রতিশোধ তোমাকে নিতে হবে। জিয়াওজিনের কোনো কিছু মনে ছিল না, তাই সে বলে, কিন্তু আমি কে? লু ঝাও শুধু তাকে বলে, তুমি আসলে কে, তোমার পরিচয় তোমাকে আস্তে আস্তে খুঁজে বের করতে হবে। এসব কিছু বলে সে বিলীন হয়ে যায়। তখনই তার জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় লিউয়ের সার্ভেন্ট তাকে মারতে এসেছে, এজন্য সে উল্টো ওই মেয়েকেই মেরে দেয়। এটা দেখে তো লিউ অনেক বেশি ঘাবড়ে যায়। লিউয়ের চেহারা দেখা মাত্রই তার আগের সবকিছু মনে পড়ে যায়, মানে লু ঝাওয়ের স্মৃতি তার কাছে চলে আসে। সে এখন লিউয়ের গলায় চাকু ধরে বলে, তুমি কি জানো আমি কে? আমি হলাম মৃত্যু থেকে ঘুরে আসা ভূত। তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি ফিরে এসেছি। এখন থেকে প্রতি রাতে আমি তোমাকে ভয় দেখাবো। এটা শুনে সে চিৎকার করলে সেখানে রাজকুমার চলে আসে।
সে এখন এমন ভান করে যেন তার কোনো কিছুই মনে নেই, তার শুধু এটাই মনে আছে যে রাজকুমার তার হাজবেন্ড। এটা শুনে তো রাজকুমার আবারও আশার আলো ফিরে পায় সম্পত্তি ফিরে পাওয়ার। তাই সে লু ঝাওয়ের কথাতেই বিশ্বাস করে, লিউয়ের কথায় সে বিশ্বাস করে না। সে লিউকে নিয়ে ওখানে থেকে চলে যায়। বাইরে থেকে এই সবকিছু জিয়াওরেন দেখছিল। সবাই চলে যাওয়ার পরে জিয়াওরেন তার সঙ্গে এসে মারামারি করে। লু ঝাও তার সঙ্গে একদম জিনের মতো করেই ফাইট করছিল, যেই টেকনিকে জিন তার সঙ্গে ফাইট করত। সে আরো বেশি শিওর হওয়ার জন্য তার কাঁধের কাপড় সরিয়ে ফেলে আর সেখানে অর্কিডের চিহ্ন দেখতে পায়। তখন সে একদম শিওর হয়ে যায় যে এই মেয়ের শরীরের ভেতরে জিনের আত্মা প্রবেশ করেছে। তবে লু তাকে চিনতে পারে না। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে। রেন তার কাছে থাকা সেই টোকেন দেখে তাকে বলে এই টোকেন তোমাকে আমার বোন দিয়েছিল। যেহেতু এই টোকেন তোমার কাছে আছে তার মানে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। তোমার সব বিপদে আমি তোমার ধারালো অস্ত্র হব। তুমি চাইলে এখন আমার সঙ্গে যেতে পারো। কিন্তু সে তার সঙ্গে যেতে চায় না। সে প্রথমে তার প্রতিশোধ নেবে। এটা শুনে জিয়াওরেন বলে তোমার শত্রু মানে আমারও শত্রু। এটা বলেই সে তাদের সিগনেচার স্টাইলে হাত মেলায়। লুও তার সঙ্গে হাত মেলায় আর অনেক অবাক হয়ে যায়, কারণ এটা তো হবার কথা ছিল না। তবুও তার আগের কোনো কিছুই মনে পড়ে না। যাই হোক, রেন এখানে তাকে বলে সে হলো জিনের ভাই আর এখন থেকে সে তার বন্ধু এবং তার বডিগার্ড। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। লু এখন বুঝতে পারে তার দেহে যে চিহ্ন আছে এই চিহ্নের অর্থ হলো তার শরীরের মধ্যে অন্য কারো আত্মা আছে। কিন্তু সে আসলে কে, কি তার পরিচয়, এটা জানার জন্য প্রথমে লুয়ের জীবনের এই প্রতিশোধ তাকে নিতে হবে। তার মৃত্যুর আগের আকাঙ্ক্ষা তার পূরণ করতে হবে। তারপরেই সে নিজের আসল পরিচয় জানতে পারবে। এজন্য সে ঠিক করে লু ঝাওয়ের প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর নেক্সট এপিসোডের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।